আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আজকে তার সপ্তম পর্ব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নটি 2017 সালে সিলেট বোর্ডে আসছে। এটি ক্রমহ্রাসমান জের পদ্ধতির সবচেয়ে কঠিন একটি প্রশ্ন। তো এই কঠিন প্রশ্নটি খুব সহজে সমাধান করে দিব ইনশাল্লাহ। এর জন্য কি করতে হবে? সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বুঝতে হলে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি উদ্দীপকটা বোর্ডে তুলে রাখছি। এখন উদ্দীপকটা পড়ব। তোমরা চাইলে তোমাদের বইয়ের সাথে উদ্দীপকটা কি করতে পারো? মিলিয়ে নিতে পারো। তো দেখো, এই জায়গায় বলছে জনাব সাদমান নহিন একজন ফ্যাশন ডিজাইনার। তিনি 2012 সালের 1 জুলাই তারিখে জাপান থেকে 10 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন আমদানি করে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে, যখন বাহিরের কোনো দেশ থেকে কোনো যন্ত্রপাতি বা সম্পদ আমদানি করবে, তখন যদি আমরা তার জন্য জাবেদা দেই, তাহলে মনে রাখবা সেই জায়গায় কিন্তু তুমি নগদান হিসাব লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে ব্যাংক হিসাব। কারণ জাপানের সাথে কিন্তু তুমি নগদ টাকা দিয়ে, মানে বাংলাদেশের যে মুদ্রা, ওইটা দিয়ে তুমি কি করতে পারবে না? লেনদেন করতে পারবে না। তারপরে দেখো, মেশিন আমদানি করে মেশিনটির উপর 15% ব্যাট প্রদান করেন। মেশিনটির আনয়ন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 10,000 টাকা এবং 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, মেশিনটির উপর 15% ব্যাট প্রদান করেন এবং আনয়ন খরচ ও সংস্থাপন খরচ 10,000 টাকা এবং 15,000 টাকা। মেশিনটির আনুমানিক জীবনকাল 4 বছর, মানে মেয়াদকাল 4 বছর। অনুমান করা যায় যে মেশিনটির জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 1,20,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য কি? মেশিনটা যখন ব্যবহার করার পর আর ব্যবহার করা যাবে না, তখন এটা যদি আমরা বিক্রি করে দেই, বিক্রি করে যে মূল্যটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তারপরে দেখো, প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় কি করে? ধার্য করে। ক নাম্বার প্রশ্নটা বলছে অবচয় হার নির্ণয় করো। খ নাম্বার বলছে 4 বছরের অবচয় সারণী তৈরি করো। গ নাম্বার বলছে মেশিন আমদানির জন্য সাধারণ জাবেদা ও অবচয় সংক্রান্ত সমন্বয় জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি ক নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। এই জায়গায় বলছে অবচয়ের হার বাহির করতে। তো অবচয়ের হার আমরা সবাই বাহির করতে জানি। তারপরে এই জায়গায় আমি একটা কথা বলে দিই যে অবচয়ের হারটা অনেকে প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বাহির করে। তো ওই পদ্ধতিটা সবাই কি করে না? অনুসরণ করে না। আমরা সাধারণত দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি যেটা, ওইটা অনুসরণ করেই এখন কি করব? অবচয়ের হার নির্ণয় করব। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে লিখে নেই ক নাম্বার প্রশ্ন। তো আমি প্রশ্নের নামটা এই জায়গায় লিখে নেই, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার। অবচয়ের হার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে বাইর করব একটু লক্ষ্য করো। আমরা প্রথমে বাইর করব অবচয়ের হার। অবচয়ের হার। তো অবচয়ের হার আমরা বাইর করি 100%কে আমরা কি করি? মেয়াদকাল দ্বারা ভাগ দেই। তো এই জায়গায় মেয়াদকাল কয় বছর? 4 বছর। তো 100%কে আমরা 4 দ্বারা ভাগ দিব। ভাগ দেওয়ার পরে তার সাথে কত গুণ দিব? 2 গুণ দিব। ক্রমহ্রাসমান বলছি বিধায় এই জায়গায় আমরা কত গুণ দিব? 2 গুণ দিব। তো আমরা যদি 100%কে ভাগ দেই, তাহলে আমাদের রেজাল্ট আসবে কয় পার্সেন্ট? 25%। এই জায়গায় তোমরা পার্সেন্ট দিয়ে দিবা। তারপরে গুণ দিবা কত? 2। তাহলে আসবে কত? 50%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই মেশিনটির উপর অবচয়ের হার হচ্ছে 50%। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা কি করে দিব? সমাধান করে দিব।
এখন আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় খ নম্বর প্রশ্নটা বলছে 4 বছরের অবচয় সারণী তৈরি করো। এই অবচয় সারণী তৈরি করার পূর্বে তোমাকে মেশিনের অবচয়যোগ্য মূল্যের একটা ওয়ার্কিং করে নিতে হবে, কারণ মেশিনটার মোট কত টাকা হয়েছে ওটা তো আমরা জানি না, তাই না? তো এখন আমি তোমাদেরকে মেশিনটির অবচয়যোগ্য মূল্য বাহির করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জায়গায় লিখি নেই মেশিনটির অবচয়যোগ্য মূল্য। মেশিনটির অবচয়যোগ্য মূল্য আমরা লিখলাম মেশিনটির অবচয়যোগ্য মূল্য। তো তোমরা চাইলে এটাকে গড়ে কে করতে পারো। তো দেখো কিভাবে করবে। বিবরণ টাকা টাকা, গড়টার নাম হবে বিবরণ টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, মেশিনটির অবচয়যোগ্য মূল্য বাহির করার সময় সর্বপ্রথম মেশিনটি তুমি যত টাকা দিয়ে ক্রয় করছো ওই দামটা লিখবা। তো আমরা লিখি মেশিনটির ক্রয় মূল্য। মেশিনটির ক্রয় মূল্য 10 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই মেশিনটির উপরে কিন্তু আমরা 15% কি দিছি, ব্যাট প্রদান করছি। তাহলে এই ব্যাটের টাকাটাও কিন্তু এই জায়গায় লিখতে হবে। তো লিখো 15% ব্যাট প্রদান। ব্যাট প্রদান 15%। তো এই 10 লক্ষ টাকার উপরে যদি আমরা 15% ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 1,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো এই মেশিনটি আনয়ন খরচ বাবদ 10,000 টাকা প্রদান করছি এবং সংস্থাপন ব্যয় বাবদ 25,000 টাকা প্রদান করছি। ঠিক আছে, এই যে দেখো 10,000 টাকা এবং 15,000 টাকা, সরি 15,000 টাকা, এটা 25,000 টাকা হবে না, 15,000 টাকা। তো আমরা এই জায়গায় লিখি আনয়ন খরচ। আনয়ন খরচ 10,000 টাকা এবং সংস্থাপন ব্যয় প্রিয় শিক্ষার্থীরা, সংস্থাপন ব্যয় দিছি কত, 15,000 টাকা। তো টোটাল টাকাগুলো যদি আমি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 11,75,000 টাকা। 11,75,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য। আমরা এই টাকাটার উপরে কি করব, অবচয় নির্ধারণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে 4 বছরের অবচয় সারণী কি করব, দেখিয়ে দিব। এখন আমি তোমাদেরকে 4 বছরের অবচয় সারণী প্রস্তুত করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে অবচয় সারণী প্রস্তুত করতে হয় এখন আমি সেটা তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। তো এই অঙ্কে আমরা সম্পদের উপরে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করি। তো ক্রমমানির ধারাবাহিক হ্রাসমানি কমে যাওয়া, ধারাবাহিকভাবে যেই সম্পদ এবং অবচয়ের পরিমাণ কমতে থাকে তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অবচয় ধার্য করার পূর্বে আমাদেরকে কি করতে হবে, মেশিনের অবচয়যোগ্য মূল্য বাহির করে নিতে হবে। তো দেখো যেটা পাশে আমি লিখে রাখছি অলরেডি। তো মেশিনের অবচয়যোগ্য মূল্য বলতে বোঝায় মেশিনটা তুমি যত টাকা দিয়ে ক্রয় করবে তার সাথে যে আনুষঙ্গিক খরচগুলো থাকবে সবগুলো যোগ করে নিবা। তো এই মেশিনের সাথে দেখো 3টা আনুষঙ্গিক খরচ আছে। একটা হচ্ছে ব্যাট প্রদান, আনয়ন খরচ এবং সংস্থাপন খরচ। তো সবগুলো টাকা যোগ করে আমাদের আসছে 11,75,000 টাকা। তাহলে এই টাকাটার উপরে আমরা কি করব, অবচয় ধার্য করব। তো প্রিয় শিক্ষার্থীরা, অবচয় সারণীর গড়টা একটু লক্ষ্য করো। তো যেহেতু 4 বছরের অবচয় সারণী করতে বলছে, আমরা মোট গড় করব 5টা, মানে 5টা গড় করব। দেখো বছর, তারপরে যতগুলো বছর থাকবে ততগুলো গড় করবে। এবার দেখো কি কি আসবে এই জায়গায়। সম্পত্তির প্রারম্ভিক মূল্য, বছরের পর আসবে সম্পত্তির প্রারম্ভিক মূল্য। এটার মানে হচ্ছে বছরের শুরুর মূল্য, একটা সম্পদ বছরের শুরুতে যত টাকা থাকবে। তারপরে অবচয়ের হার, মানে কয় % অবচয় ধরবো আমরা এই সম্পদের উপরে। তারপরে অবচয়ের পরিমাণ, প্রত্যেক বছর অবচয় কত আসবে ওইটা। তারপরে আসবে পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় কি, বিগত বছরের অবচয় এবং বর্তমান বছরের অবচয় দুইটাকে যদি একসাথে যোগ করি তাহলে হবে পুঞ্জীবিত অবচয়।
তারপরে আসবে সম্পত্তির সমাপনী মূল্য, মানে বছরের শেষের মূল্য, মানে সম্পদ থেকে অবশ্যই বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গড়টা বুঝতে পারছো। তারপরও আমি আবার বলে দিচ্ছি, বছর, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবশ্যয়ের হার, অবশ্যয়ের পরিমাণ, পুঞ্জীবিত অবশ্যয়, সম্পত্তির সমাপনী মূল্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মেশিনটা ক্রয় করছি 2012 সালে। তো আমি এই জায়গায় সালটা লিখে নেই। 2012 সাল থেকে 4 বছর তুমি কাউন্ট করো। তো আমি লিখে ফেললাম সালগুলো। লিখার পরে এবার আসো, আমরা 2012 সালে যে মেশিনটা ক্রয় করছি, মেশিনটার অবশ্যযোগ্য মূল্য কিন্তু 11,75,000 টাকা। তার মানে 2012 সালে সম্পত্তির প্রারম্ভিক মূল্য কত? 11,75,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যের হার হচ্ছে 50%। এটা প্রত্যেক বছর সমান থাকবে। এবার আসো, আমরা অবশ্যই ধার্য করব। তো 2012 সালে কিন্তু আমি সম্পদটা জুলাইয়ের 1 তারিখে ক্রয় করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি জুলাইয়ের 1 তারিখে সম্পদ ক্রয় করি, তাহলে 2012 সালের উপরে আমি কিন্তু 1 বছরের অবশ্যই ধার্য করতে পারবো না। আমাকে অবশ্যই ধার্য করতে হবে 6 মাসের। তো আমি এই জায়গায় তোমাদেরকে বাহির করে দেখাচ্ছি। দেখো, আমি লিখলাম 11,75,000 টাকা। তো এই 11,75,000 টাকার উপরে আমি প্রথমে কয় পার্সেন্ট ধরবো? 50%। তো দেখো, 11,75,000 টাকার উপরে যদি 50% ধরি, তাহলে কত আসবে আমাদের? 11,75,000 50%, তাহলে আমাদের আসবে 5,87,500। 5,87,500। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই নিব 6 মাসের। 2012 সালে কয় মাসের অবশ্যই নিব? 6 মাসের। এই জন্য এটাকে তোমরা 6 দিয়ে গুণ দিবা, 12 দিয়ে ভাগ দিবা, তাহলে আসবে 2,93,750। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে 2012 সালের অবশ্যই। তো এটা লিখে ফেলো এই জায়গায়, 2,93,750। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম বছর অবশ্যই যা, পুঞ্জীবিত অবশ্যই কি তা। তো পুঞ্জীবিত অবশ্যের গড় লিখে ফেলো এটা, 2,93,750। এবার আসো, সম্পত্তির সমাপনী মূল্য তোমরা কিভাবে বাইর করবা? সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে এই যে অবশ্যয়টা বাদ দিবা। সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে কি বাদ দিবা? অবশ্যই, পুঞ্জীবিত অবশ্যই না কিন্তু। তো সম্পত্তির প্রারম্ভিক মূল্য আছে 11,75,000। তো এই 11,75,000 থেকে আমরা বাদ দিব অবচয় 2,93,750। তাহলে আমাদের আসবে 8,81,250। আমি এই জায়গায় লিখি 8,81,250। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, সম্পত্তির সমাপনী মূল্য আমরা কিভাবে বাইর করলাম? সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে অবশ্যই বাদ দিছি। এবার আসো, যেটা 2012 সালের জন্য সমাপনী, এটা কিন্তু 2013 সালের জন্য কি প্রারম্ভিক। তো এইটাই হবে 2013 সালে প্রারম্ভিকের করে 8,81,250। তো প্রিয় শিক্ষার্থীরা, আবার এটার উপরে আমরা 50% ধরবো। তো এটার উপরে যদি আমরা 50% ধরি, তাহলে আমাদের আসবে 4,40,625। 4,40,625। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারো আমাকে যে এই জায়গায় কেন আমি 6 মাসের ধরলাম না, তাই না? 2013 সালে কিন্তু আমি মেশিনটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কি করছি? ব্যবহার করছি। এই জন্য আমাকে এই জায়গায় 1 বছরের সুদ অবশ্যই কি করতে হবে? ধার্য করতে হবে। তো এবার আসো, পুঞ্জীবিত অবশ্যই কিভাবে বাইর করবা? বিগত বছরের অবশ্যের সাথে বর্তমান বছরের অবশ্যই যোগ করলেই পুঞ্জীবিত অবশ্যই হবে। দেখো, এটার সাথে এটা যোগ করে এই জায়গায় বসাই দিবা। তো চলো আমরা ক্যালকুলেশন করি। এই জায়গায় হচ্ছে 4,40,625, তার সাথে যোগ করব আমরা 2,93,750। তাহলে আমাদের আসবে 7,34,375। 7,34,375। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাপনী মূল্য কিভাবে বাইর করব? এই যে সম্পত্তির মূল্য থেকে, এই যে প্রারম্ভিক মূল্য থেকে আমরা অবশ্যটা বাদ দিব। এই যে 2013 সালে আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ থেকে আমরা কি করব? অবশ্যই বাদ দিব, পুঞ্জীবিত অবস্থা নাই কিন্তু। তো চলো আমরা বাদ দিই 8,81,250 বাদ দিব কত? 4,40,625।
তাহলে আমাদের আসবে 4,40,625, এই জায়গায় আসবে 4,40,625। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 2013 সালের জন্য সমাপনী। তো যেহেতু এটা 2013 সালের জন্য সমাপনী, তো এটা 2014 সালের জন্য কি হবে, প্রারম্ভিক হবে। তো এই টাকাটাই তোমরা এই জায়গায় লিখবা। আমরা লিখলাম 4,40,625। তো এটার উপরে আমরা কয় পার্সেন্ট ধরবো প্রিয় শিক্ষার্থীরা, 50%। তো আমরা এটার উপরে 50% ক্যালকুলেশন করি, চলো। তাহলে আমাদের আসবে 2,20,312.5। যেহেতু 0.5 আছে, আমরা এটাকে 1 ধরে ফেলবো। তাহলে আমাদের হবে 2,20,313। 2,20,313। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটার উপরে 50% ধরলে এটা আসবে, মানে 2,20,312.5। তো আমি দশমিকটাকে 1 ধরে ফেলছি কি, যেহেতু 5 আছে। এবার এটার সাথে এটা কি করবা, যোগ করবা। এই যে দেখো, পুঞ্জীবিত অবস্থায় বাইর করবা বিগত বছরের, আগের বছরে যেটা ছিল এটার সাথে বর্তমান বছর অবস্থায় কি করবা, যোগ করবা। তো চলো যোগ করি। আমরা যোগ করব 2,20,313, তার সাথে যোগ করব 7,34,375। তাহলে আমাদের আসবে 9,54,688। 9,54,688। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা সমাপনী মূল্য কিভাবে বাইর করব। সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে অবশ্যই বাদ দিব। তো চলো আমরা বাদ দেই। আমাদের আসবে 4,40,625, এটা থেকে বাদ দিব 2,20,000, 2,20,313। তাহলে আমাদের আসবে 2,20,312, 2,20,312। তো প্রিয় শিক্ষার্থীরা, 2014 সালের যেটা সমাপনী, এটা কিন্তু 15 সালের জন্য কি, প্রারম্ভিক। তো আমরা প্রারম্ভিকের করে লিখি 2,20,312। এবার কি আমি এটার উপরে 50% ধরবো না। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটু বোঝানোর বিষয় আছে, খুব মনোযোগ দাও তোমরা। কারণ হচ্ছে 2015 সালে আমরা এই মেশিনটা বিক্রি করে দিছি। ওই জায়গায় কিন্তু বলছে যে এই মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 1,20,000 টাকা। তার মানে আমরা মেশিনটা ব্যবহার করার পর এটাকে আমরা যখন বিক্রি করে দিব, তখন আমরা যে মূল্যটা পাবো ওইটাই ভগ্নাবশেষ মূল্য। তো এই জায়গায় আমরা ভগ্নাবশেষ মূল্য পাইছি কত, 1,20,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে কি করতে হবে, লাস্টের বছরে সমাপনী মূল্যের গড়ে 1,20,000 টাকা রাখতে হবে। কেন? কারণ তুমি তো মেশিন বিক্রি করে দিছো। তো বিক্রি করে তোমার কাছে না 1,20,000 টাকা আছে, তাহলে এই মেশিনের সর্বশেষ টাকা 1,20,000, এটা তো তোমার কাছে থাকবে। এই জন্য তুমি এটা এই গড়ে লিখবা। তাহলে তার অবশ্যই কত হবে, এটা কিভাবে বাইর করবা। তো দেখো তো, মেশিনের প্রারম্ভিক মূল্য হচ্ছে এটা, মেশিনের প্রারম্ভিক মূল্য এটা। তো এটা যদি মেশিনের প্রারম্ভিক মূল্য হয়, আর ওই মেশিনটা তুমি বিক্রি করে পাইছো কত, 1,20,000, তো এটা বিয়োগ করে দাও, 1,20,000 টাকা। এটা যদি আমি বিয়োগ করে দেই, তাহলে বাকি যে টাকাটা থাকবে 1,312, এইটাই হচ্ছে কি আমার 15 সালের জন্য অবশ্যই, কারণ এই টাকাটা তো আর আমি পাই নাই। তো এটাই হচ্ছে কি আমার 15 সালের জন্য অবশ্যই। তো তোমরা সরাসরি তার উপরে 50% ক্যালকুলেশন করবা না। কেন করবা না? কারণ বছরের শেষে, মানে 15 সালের শেষে গিয়ে তোমার কাছে কিন্তু 1,20,000 টাকা থাকবে। এই জন্য 1,20,000 টাকা যেভাবেই হোক তোমাকে এই জায়গায় রাখতে হবে। তো এই জন্য 15 সালের অবস্থাটা আমরা বাহির করব, এই টাকাটা থেকে এই টাকাটা আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। দেওয়ার পর যেটা আসবে সেটাই হচ্ছে অবশ্যই। তো আমি লিখে ফেলি 1,312। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার সাথে এটা কী করব, যোগ করব। তো চলো যোগ করি। পুঞ্জীবিত অবস্থাটা কীভাবে বাইর করবো, এই যে দেখো, এটার সাথে এটা যোগ করে বসাই দাও। তাহলে আমাদের আসবে দেখো 9,54,688, তার সাথে আমি যোগ করব 1,312। তাহলে আমাদের আসবে 10,55,000, 10,55,000। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 4 বছরের অবসর সারণীটা বুঝতে পারছো। তো এইভাবে তোমরা 4 বছরের অবসর সারণী বাইর করে নিবা। তো এখন আমি তোমাদেরকে কি করব, গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় গ নাম্বার প্রশ্নটা বলছে মেশিন আমদানির জন্য সাধারণ জাবেদা
এবং 2012 সালের সমন্বয় জাবেদা, অবচয় সংক্রান্ত সমন্বয় জাবেদা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে জাবেদাগুলো দিব, আমরা যেই মেশিনটা আমদানি করছি বাহির থেকে, আমরা কিন্তু জাপান থেকে মেশিনটা কি করছি, আমদানি করছি, এবং যেই মেশিনটা আমি আমদানি করছি ওই মেশিনটার উপরে আমি 15% কি প্রদান করছি, ব্যাট প্রদান করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা কি করব, মেশিন আমদানির জন্য জাবেদা এবং এই মেশিনের উপরে 2012 সালে যে অবচয়টা হয়েছে ওই অবচয় সংক্রান্ত জাবেদা দিব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি অলরেডি জাবেদার গড়টা তৈরি করে রাখছি, তো তোমরা জাবেদার গড়টা তৈরি করে নিবা। তো দেখো, প্রথমে হচ্ছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হচ্ছে জাবেদার গড়। জাবেদার গড় মোট কয়টি, 5টি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মেশিনটা ক্রয় করছি 2012 সালে। তো আমি এই জায়গায় সালটা লিখে নেই, 2012 সালের 1 জুলাই। আমরা জুলাইয়ের 1 তারিখে মেশিনটা কি করছি, ক্রয় করছি। এখন আমি যে মেশিনটা ক্রয় করছি জাপান থেকে, এখন আমরা যদি বাইরের দেশ থেকে কোনো মেশিন মানে সম্পদ ক্রয় করি তাহলে তোমরা কিভাবে লিখবা একটু লক্ষ্য করো। তো এই জায়গায় লিখবা মেশিন হিসাব ডেবিট, লিখবো কি আমরা মেশিন হিসাব ডেবিট। এবার আমরা কি এই জায়গায় নগদান লিখব না? প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটু বুঝো তোমরা যে আমরা কিন্তু মেশিনটা বাহিরের দেশ থেকে আমদানি করছি। তো জাপানের সাথে কিন্তু আমি নগদ টাকায় লেনদেন করতে পারবো না, আমাকে লেনদেন করতে হবে ব্যাংকের মাধ্যমে। এই জন্য আমি এই জায়গায় লিখবো কি ব্যাংক হিসাব। এবার ব্যাংক হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আমি মেশিনটা ক্রয় করছি কিন্তু 10 লক্ষ টাকা দিয়ে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এই জায়গায় লিখে দিচ্ছি। দেখো, মেশিনটা ক্রয় করছি আমি 10 লক্ষ টাকা দিয়ে, আর এই মেশিনটার উপরে আমি 15% ব্যাট দিছি। তো এই 10 লক্ষের উপরে 15% যখন ব্যাট দিছি তখন ব্যাটের টাকা আসছে 1,50,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, টোটাল যে টাকাটা আসে 11,50,000 টাকা, এই টাকাটা কিন্তু আমার ব্যাংক থেকে যাবে। এই জন্য আমি এই জায়গায় লিখব 11,50,000। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এবার আমি মেশিনটা আমার প্রতিষ্ঠানে আনার জন্য বহন খরচ দিছি, মানে আনয়ন খরচ, এবং বসানোর জন্য কিন্তু আমি সংস্থাপন ব্যয় দিছি, তাই না? তো এটার জন্য তোমাকে আরেকটা জাবেদা দিতে হবে। তো এখন মেশিনের পিছনে মানে সম্পদের পিছনে যদি তুমি কোনো কিছু খরচ করো তাহলে অবশ্যই ওই খরচগুলোকে খরচ নামে না লিখে সম্পদ নামে লিখতে হবে। তো আমরা এই জায়গায় লিখব মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট। প্রিয় শিক্ষার্থীরা, এবার এই খরচগুলোর টাকা দিতে গিয়ে আমার কাছ থেকে কিন্তু নগদে গেছে, এই জন্য আমি এই জায়গায় লিখব কি নগদান হিসাব ক্রেডিট। লিখলাম নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আনয়ন খরচ দিছি আমরা 10,000 টাকা এবং সংস্থাপন খরচ দিছি 15,000 টাকা। তাহলে টোটাল কয় হাজার টাকা হবে? 25,000 টাকা। তাহলে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো, যে মেশিনটা আমি 2012 সালে ক্রয় করছি জুলাই মাসে, ওই মেশিনটার উপরে কি হয়েছে? অবচয় হয়েছে। এখন আমরা 2012 সালের অবচয়ের জাবেদা দিব। তো 2012 সালে কিন্তু আমি মেশিনটা ব্যবহার করছি 6 মাস। তো 6 মাসে এটার অবচয় কত হয়েছে? 2,93,750। ওই যে তোমরা ক্ষয়ে যে অবচয় সারণীটা তৈরি করছো ওই জায়গায় দেখবে। তো এখন অবচয়ের জন্য জাবেদা আমরা সবাই জানি, তো আমরা লিখব অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয়, ব্র্যাকেটে কি লিখবো আমরা? মেশিন। হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, কয় টাকা? 2,93,750। তো আমরা এই জায়গায় লিখবো 2,93,750।
এবার প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই অবস্থাটা আমাদের জন্য একটা ব্যয় মানে খরচ। তো আমরা জানি হিসাবকাল শেষে এই ব্যয় বা খরচগুলিকে আয় বিবরণীতে কনভার্ট করতে হয়, মানে বন্ধ করে দিতে হয়। তো আমরা কি দিয়ে বন্ধ করি? আয় সারাংশ দিয়ে। তো আমি এই জায়গায় লিখব আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট। যেহেতু অপচয় বন্ধ করতেছি এজন্য লিখব অপচয় হিসাব ক্রেডিট। টাকা কত? 2,93,750। সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে উভয় দিকের যোগফল সমান করে দিতে পারো, যদি নাও করো তাও কোনো সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে জাবেদা। মেশিন আমদানির জন্য আমরা জাবেদা দিছি। তো অনেকে তোমরা বলতে পারো যে এইটার জন্য তো একটা জাবেদা হয়, তাই না? এই জায়গায় একটু সমস্যা, সেটা একটু বুঝে নাও যে আমি যখন মেশিনটা আমদানি করছি জাপান থেকে, ওই জায়গায় যে 15% বেড দিছি ওই টাকাটা আমার ব্যাংক থেকে গেছে, এই জন্য আমি এই জায়গায় ব্যাংক লিখছি। আর এটা যখন আমার দেশে আনার পর আমার প্রতিষ্ঠানে মেশিনটা আনার জন্য আনয়ন খরচ এবং বসানোর জন্য সংস্থাপন খরচ দিছি, ওই টাকাটা আমার কাছ থেকে নগদে গেছে, যার কারণে আমি এই জায়গায় নগদান হিসাব লিখছি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই জাবেদাগুলো তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত। আজকে যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি, যদি তার মধ্যে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করো নাই, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।